আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো দীর্ঘ অনেকদিন পরে অনেক ব্যস্ততার মাঝখানেও অল্প একটু সময় আপনাদের জন্য দিতে চাচ্ছি এবং অল্প একটু সময় আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। তো আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে কি, বিদেশে আমরা যারা আছি, আমাদের আমাদের চলাফেরা, আমাদের যে ভবিষ্যৎ যে গোল, সেটা আমরা কিভাবে নির্ধারণ করব। এবং এক্ষেত্রে যেহেতু আমি জাপানে থাকি এবং জাপানকে আমি উদাহরণ হিসেবে দিয়ে আপনাদের যারা অন্য দেশে থাকেন বা যারা বিদেশে আসবেন ভবিষ্যতে, অর্থাৎ এরপর থেকে যারা জাপানে বা কানাডা, অস্ট্রেলিয়া বা যে কোনো দেশে যান না কেন, তো সবার জন্য কিছু পরামর্শমূলক কথা এবং আমার কিছু অনুরোধ থাকবে আর কি। জাপানিজ ভাষায় যেটা বলে অনেগাই আর কি, বা অনেগাই শিমাস। তো মূল ব্যাপারটাই হচ্ছে, আমি জাপানে বেশ কিছুদিন বা আসার পর থেকে আমি লক্ষ্য করেছি, আমি 2 বছর হয়েছে জাপানে এসেছি আলহামদুলিল্লাহ। তো লক্ষ্য করেছি যে কি, জাপানে আমরা যারা স্টুডেন্ট আছি, বা স্টুডেন্ট যেহেতু সবাই স্টুডেন্ট ভিসায় আসে, হ্যাঁ, তো আসার পর থেকে তাদের উপযুক্ত যে একটা গাইডেন্স অভাবে তারা এতটাই উগ্র হয়ে যায়, এতটাই ব্যস্ত হয়ে যায় কাজে কর্মে বা পড়াশোনার যে সময় বা যেটা আছে সেটা একদমই তারা বের করতে পারে না। এবং এর ফলাফল স্বরূপ তারা ভবিষ্যতে অর্থাৎ তারা হচ্ছে সুযোগ জাপানে যেটা বলে, অর্থাৎ পার্মানেন্ট জব নিতে পারে না, জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপ করতে পারে না। তো আমি এগুলি নিয়ে আজকে অল্প একটু কথা বলবো। যারা জাপানে আছেন, দয়া করে ভিডিওটা অল্প একটু সময়ের জন্য দেখেন। ইনশাল্লাহ আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন যে আপনি এখন কোথায় আছেন এবং কি করছেন এবং আপনি ভবিষ্যতে কোথায় যাচ্ছেন, কোন দিকে। তো জাপানে আমরা যারা আছি, আমরা প্রথমেই জাপানে যারা যারা ছাত্র আছি, তারা প্রথমেই কিছু ভুল করে থাকি। সেই ভুলগুলো হয় প্রধানত নাম্বার ওয়ান, আমি প্রায় 5-6টা কারণ বের করেছি। নাম্বার ওয়ান হচ্ছে উপযুক্ত গাইডেন্সের অভাব। ফার্স্ট অফ অল, আমি যে সময় ফার্স্ট জাপানে আসলাম, সেই সময় আমি যার সাথে দেখা হয়েছে আমাদের বাঙালি ভাইদের সাথে, যেহেতু আমরা বাংলাদেশি এবং বাঙালিদের সাথেই আমাদের থাকতে, খেতে বা হচ্ছে তাদের সাথেই কথা বলতে আমাদের ভালো লাগে। তো মসজিদে বা যে কোনো জায়গায় হোক, বাংলাদেশের সাথে বাংলাদেশি স্টুডেন্টদের সাথে আমাদের ওঠা বসা চলে। তো তাদের সাথে প্রথম দেখা হওয়ার পর থেকে আমাকে একটা পরামর্শ দিল কি, যে ভাই, স্টুডেন্ট লাইফ যে হচ্ছে কি টাকা কামানোর লাইফ, এবং এরপরে যে জব নিয়ে ফেলবেন সেই সময় কিন্তু তেমন কিছুই করতে পারবেন না। আর স্টুডেন্ট লাইফে কিন্তু এটা এটা করতে হবে, অর্থাৎ আমি দেশে বাড়ি কিনে ফেলেছি, আমি জমি কিনে ফেলেছি, অর্থাৎ স্টুডেন্ট লাইফটাই নাকি হচ্ছে টাকা কামানোর লাইফ। তো এটা সবাই দিতে যার আপনারা হয়তো আপনারা নিজেরও শুনে থাকবেন যে যার সাথে আপনার পরিচিত হয়েছে বা যার সাথে দেখা হয়েছে সবাই এই কথা বলেছে। তো ফার্স্ট অফ অল, উপযুক্ত গাইডেন্স অভাব, অর্থাৎ আমরা এই যে গাইডেন্সটা পাচ্ছি না। স্টুডেন্ট লাইফ কিন্তু টাকা কামানোর লাইফ নয় বা টাকা কামানোর সময় নয়। টাকা কামানোর মূল সময় হচ্ছে স্টুডেন্ট লাইফ শেষ করে, অর্থাৎ টাকা কামানোর স্টুডেন্ট লাইফ কিভাবে টাকা কামানোর সময় নয় আমাকে বলেন। স্টুডেন্ট লাইফ হচ্ছে পড়াশোনা করার সময়, আপনার টিউশন ফিটা যুগে আপনি পড়াশোনা কিভাবে করবেন, সেটা স্টুডেন্টের গাকুহিটা কিভাবে দিবেন স্কুলে, সেই ব্যাপারগুলি নিয়ে হচ্ছে আপনার স্টুডেন্ট লাইফটা হচ্ছে লিড করবে। তো টাকা কামানোর বয়স এটা কিভাবে হয়, এরপরে কি আপনি যে সময় স্টুডেন্ট লাইফটা শেষ হবে, স্টুডেন্ট লাইফ জাপানে সর্বোচ্চ 3 বছর থাকে বা 4 বছর। অর্থাৎ যারা নিহঙ্গো গাকুতে আসেন, যারা যারা বেশিরভাগ স্টুডেন্টই নিহঙ্গো গাকুতে আসেন, নিহঙ্গো গাকুতে। তো প্রথমে তারা হচ্ছে নিহঙ্গো গাকু এসে, এখন কোর্স গুলো অনেক আগে একদম নির্দিষ্ট ছিল, নির্দিষ্ট 2 বছর না করলে কোর্স থেকে কি সুসুগিও, যেটা গ্রাজুয়েশন বা পাস সার্টিফিকেট নেওয়া যেত না। কিন্তু এখন হচ্ছে কি, আপনার পাশের সার্টিফিকেট 1 বছর বা 1.5 বছরের মধ্যেই নেওয়া যায়, যেটা অনেকটাই তো নিহঙ্গাকু 1 বছর বা 1.5 বছর ধরলাম। আর যারা এরপরে স্যামমনে ঢুকবেন 2 বছর, তাহলে 1.5 বছর আর 2 বছর, 3.5 বছর। আর যারা ইউনিভার্সিটি করে, যেমন আমি করতেছি, আমার হয়তো বা 1 বছর নিহঙ্গাকু, 4 বছর ইউনিভার্সিটি, তাহলে 5 বছর, অর্থাৎ আপনারা 3.5 বছর করলেন, আমি 5 বছর বললাম। তো ব্যাপারটা এই যে 3.5 বছর, এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি এরপরে লক্ষ 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 টাকা বেতন পেতে পারেন, যদি আপনি সময়টাকে উপযুক্তভাবে কাজে না লাগান। তো তারপরে দ্বিতীয় নাম্বার যে কারণটি, সেটা হচ্ছে পর্যাপ্ত তথ্যের অভাব। পর্যাপ্ত তথ্য বলতে, এই যে আমি যে তথ্যগুলি দিলাম যে নিহঙ্গো গাকু শেষ করে কিভাবে আগাতে হবে সামনের দিকে, কোন সেক্টরে গেলে ভালো জব পজিশনে যাওয়া যাবে, এবং কোথায় কোন কোন সেলমুগাকুতে বা কোথায় ভর্তি হলে ভালো একটা পজিশনে জব নেওয়া যাবে, বেতন ভালো, বা হচ্ছে আমাদের বাংলাদেশে যেহেতু আমরা পড়াশোনা করছি, সহজেই ভালো কিছু করা যায়। এই যে যে পর্যাপ্ত তথ্য, বা ইউনিভার্সিটিতে ঢোকা ঠিক হবে কিনা, স্কলারশিপ আছে কিনা, এই তথ্যগুলি, পর্যাপ্ত তথ্যের অভাব। অর্থাৎ তথ্য আমরা জানি না, আমরা যে যা বলে তাই শুনি। অর্থাৎ আমরা বাংলাদেশি
বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্টই হচ্ছে কি মানে আমরা এখন জাপানের একদম লোয়েস্ট লেভেলে আছি আর কি, মানে ভালো কোনো পজিশনে নেই। হ্যাঁ, ভালো পজিশন গুলো দখল করে আছে চাইনিজ, তারপরে আপনার কোরিয়ানরা, তারপরে ভিয়েতনামিরা, তারপরে আর কি চাইনিজ, কোরিয়ান, ভিয়েতনামি, তারপরে মানে হচ্ছে যারা বেশি জাপানে আসে। অন্যান্য দেশের মানুষ তো আসি, যেমন অস্ট্রেলিয়া, তারপরে ফ্রান্স, তারপরে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ারও ভালো পজিশন নেই আর কি। তারপরে হচ্ছে ফ্রান্স, তারপরে আপনার আমার সাথে ফ্রেন্ড আছে, তারা হচ্ছে মেক্সিকো থেকে আসছে কয়েকজন। হ্যাঁ, তারপরে গিরিকিস, এরকম বিভিন্ন দেশ থেকে আসে। তো পর্যাপ্ত তথ্য নেওয়ার জন্য আপনারা বাংলাদেশি যে ভাইয়েরা ভালো পজিশনে আছে বা ভালো জায়গায় চাকরি করে, ভালো ইউনিভার্সিটিতে পড়ে, তাদের সাথে যোগাযোগ করবেন। তাদের নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যে ভাই আমি তো এটা করতে চাচ্ছি, কেমন হবে এই সাবজেক্টটা। একজন হয়তো জানবেন, আরেকজনকে দিবেন, আরেকজন হবেন আরেকজনকে দিবেন। হ্যাঁ, আমিও এরকম ঢোকার আগে বিভিন্ন জাপানের স্যালারি রেঞ্জ কেমন, এগুলি সব তথ্য নিতে হবে আপনাকে কষ্ট করে। নাম্বার 3 নাম্বারে যেটা হচ্ছে পারিবারিক চাপ। এটাই সবচেয়ে বড় একটা চাপ আর কি জাপানে যারা আসে স্টুডেন্ট ভিসায়। আমরা যারা জাপানে আসি তারা বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে কি আমরা হচ্ছে মানে মধ্যবিত্ত বা মানে মিডল ক্লাস, বা হচ্ছে একবারে নিম্নবিত্ত কেউ আসতে মানে আসে না, তারা জায়গা মিডল ইস্টে। তো মধ্যবিত্ত বা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এরকম টাইপের আমরা যারা আসি জাপানে। তো আসার পরে আমরা অনেকেই হয়তো বা ঋণ টিন করে আসি, অবশ্যই ঋণ করে আসি, ঋণ ছাড়া জাপানে আসা সম্ভব নয়, মানে খুবই কম আসা যায়। তো এই যে এই ঋণ পরিশোধ করার পাশাপাশি আমরা হচ্ছে পারিবারিক একটা চাপ থাকে যে জাপানে চলে গেছো, ফ্যামিলির বা হচ্ছে আত্মীয় স্বজন যারা থাকে সবাই বলে যে জাপানে গেছে আমাদের কিছু দেয় না বা টাকা পাঠায় না। তো এই চাপটা হচ্ছে আপনি কি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যে সময় ঋণ করে আসবেন, জাপানে আসতে প্রায় 8-10 লাখ টাকার মতো লাগে। তো এটা পুরোটাই যদি ঋণ করে আসেন তাহলে হচ্ছে কি আগে ঋণটা পরিশোধ করবেন আস্তে আস্তে, তারপর পড়াশোনাটা মাঝে মানে পাশাপাশি চালাবেন। ঋণ পরিশোধ হওয়া শেষ হয়ে গেলে ফ্যামিলিকে বুঝাবেন যে বাবা মা আমি এখন একটু পড়াশোনা করতেছি, মানে আমার স্টুডেন্ট মানে লাইফটা তো স্টুডেন্ট তো এখন শেষ হয়, আমি জব নিতে পারিনি এখনো। তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবেন যে আমার আরেকটু পড়াশোনা করা উচিত, আমি কিভাবে চলবো, বা মানে একটু বুঝে টুঝে তারপরে টাকা দিবেন না, ব্যাপারটা এরকম না, মাঝে মাঝে দিবেন, বা হচ্ছে একবারে অনেক বেশি না দিয়ে অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন। যেমন 10,000 বা 15,000 এরকম করে কষ্ট করে খেতে বলবেন, যে এখন একটু কষ্ট করেন, ইনশাল্লাহ ভবিষ্যতে অবশ্যই ভালো কিছু হবে, আপনারা আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, পারিবারিক চাপটা এটা আপনারা বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন যদি আপনারা বুঝান আপনার বাবা মাকে, যে বাবা মা বুঝে না এরকম বাবা মা এই দুনিয়াতে আমার মনে হয় না আছে। বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বুঝালে তারা ঠিকই বুঝবে যে না, কি আমার ছেলে ওখানে এত কষ্ট করতেছে, আমাদের ছেড়ে যে ওখানে থাকতেছে এটাই তো অনেক বেশি, সে আবার আমাদের টাকা পয়সা দিতেছে। তারপর হচ্ছে অতিরিক্ত লোভ, এটা অনেক বেশি বেড়ে গেছে। অতিরিক্ত লোভ নিয়ে আমি কি বলবো, অর্থাৎ আমি এমন স্টুডেন্ট চিনি, এমন না মানে বেশিরভাগই 99% স্টুডেন্টই মানে হচ্ছে সারা রাত কাজ করে আইসা 2-3 ঘন্টা ঘুমিয়ে তারপরে আবার চলে যায় দিনে ডিউটি, ওখান থেকে চলে যায় রাতের কাজে। এত কেন, মানে এত কেন করতে হবে? মানে মানে আমরা তো মুসলিম, তাই না? আমাদের তো একটা ধর্মীয় ব্যাপার আছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের অল্পতে বরকত দেয়। যেমন আলহামদুলিল্লাহ আমি অনেক বরকত পাচ্ছি, আমি অল্প কাজ করি, আমি অনেক বেশি বরকত পাচ্ছি। মানে এত বরকত পাচ্ছি আপনাদেরকে বলে বোঝানো যাবে না, বরকত অনেক বেশি। আমার দেখি যে অনেক আয় থাকে, আমার এত টাকা ইউনিভার্সিটি 12 থেকে 13 লাখ টাকা প্রতি মাসে প্রতি বছরে দিতেছি। তারপরে আবার আলহামদুলিল্লাহ ফ্যামিলিকেও হালকা পাতলা হেল্প করার চেষ্টা করতেছি, আবার ভালো খাচ্ছি, ভালোবাসায় থাকছি, তারপরেও দেখি যে আলহামদুলিল্লাহ অনেক বরকত। তো বরকত আনানোর পিছনে উত্তম কাজ হচ্ছে নামাজ পড়া। নামাজ না পড়লে আপনি যতই ইনকাম করবেন দেখবেন যে আপনার কোন দিক দিয়ে চলে গেছে টেরও পাবেন না। তো এই যে অতিরিক্ত লোভ, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই কি করতে হবে, মানে ভালো যারা আছে তাদের পরামর্শে যেতে হবে। আর এই অতিরিক্ত লোভের কারণে এই যে কাজ করতেছেন আপনি দিনটা 24 ঘন্টা, আমি একটা সময় 5 দিনই নাইট করতাম রাতে, যে সময় ফার্স্টে আসতাম। আমি ফার্স্ট অফ অল আমি কিন্তু এই যে মানে আপনাদেরকে বললাম যে উপযুক্ত গাইডেন্সটা পাইনি, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে মানে পাইনি কারণে কি আমি হচ্ছে একটু মানে গোল হারা হয়ে গেছিলাম, মানে হচ্ছে। তো সেই সময় 5 দিনই নাইট করতাম এবং আমার শরীর মন সবকিছু অনেক খারাপ থাকতো, পড়াশোনাতে মনোযোগিতা বসতো না, মানে হচ্ছে অনেক খারাপ। এখন আমি একদিন নাইট করলে এরপর দিন আমার জ্বর আসে পারে, মানে ঠান্ডা কাশি এরকম শুরু হয়। আপনারা 5 দিন করে নাইট করেন, আপনারা 5 দিন 6 দিন নাইট করে আবার দিনে ঢুকিয়া যায়, মানে ওখান থেকে আবার দিন থেকে মানে শেষ করে আবার নাইটে চলে যায়। এটা আপনি বুঝতেছেন না যে আপনার শরীর মানে হচ্ছে আপনি 5-6 ঘন্টা মানে হচ্ছে এখন 5-6 মাস পর্যন্ত আপনার এরকম আপনাকে ব্রেকআপ দিবে, যেহেতু আমাদের শরীর এরকম কষ্ট কখনো নেয় নেই, তাই সেই কারণে সে কি নিতে পারতেছে কষ্টটা।
কিন্তু যখনই আপনি 1 বছর 1.5 বছর এরকম কন্টিনিউ করবেন, তখন দেখবেন যে আপনার শরীর একদমই ভেঙে গেছে, আপনার মন, আপনার ব্রেনের যে সেলগুলি আছে, কোষগুলি আছে, মেমোরাইজ যে ক্ষমতা, এটা একদমই কমে যাবে। হ্যাঁ, মানে আরো অনেক ধরনের মানে আছে কি, মানে ক্ষতি রয়েছে নাইট ডিউটি করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যে আমি তোমাদেরকে রাত দিয়েছি, রাতের যে আবরণটা দিয়েছি, কালো যে চাদর পরিয়ে দিয়েছি পৃথিবীতে, তোমরা ঘুমিয়ে যাও সেই সময়, এবং তোমরা সকালে সূর্য ওঠার সাথে সাথে তোমরা মানে হচ্ছে রিজিক সন্ধানের জন্য বেরিয়ে যাও। অবশ্যই আপনি পারবেন, এটা আপনার একটা মানে হচ্ছে কি দিনে কাজ করা বা যে আপনার একটা কঠিন সিদ্ধান্তের প্রয়োজন। তো এই যে রাতে যারা কাজ করে, আমি অনেকজন কি শুনেছি যে কি রাতে কাজ করার মাধ্যমে তার শরীর এতটাই মানে হচ্ছে ভেঙে গেছে, এই শরীরটাকে রিকভারি করার জন্য তার এই যে যা ইনকাম করছে এর থেকে ডাবল টাকা খরচ হয়ে গেছে। তো কি হলো, মানে হচ্ছে মানে আপনার যে যে আপনি যে এই কাজগুলো করলেন, এখন আপনার শরীর নষ্ট হয়ে গেছে। আর মানে হচ্ছে আমাদের শরীর কিন্তু কোনো ইয়া না, মানে কম্পিউটার না যে এটা আমাদের মানে হচ্ছে কি আমরা এটা একটা পার্স নষ্ট হয়ে গেছে, পার্সটা ফেলে দিয়ে পার্সটা আবার নতুন একটা লাগিয়ে নিই। এটা একবার নষ্ট হয়ে গেলে এটা সবসময় নষ্টই থাকবে, আর কখনোই ঠিক করতে পারবেন না। অর্থাৎ এই জিনিসটা আপনার সবসময় কি হয়ে যাবে, ডাউনে যাবে, কখনো আপে হবে না। তো একবারও ভেবে দেখেছেন যে কি কষ্ট হচ্ছে? এই যে জাপানে আমরা যারা থাকি বা বিভিন্ন দেশে যারা থাকি, হঠাৎ করে শুনি যে কি স্ট্রোক করে মারা গেছে। ভালো মানে হচ্ছে কম বয়সী যুবক, হ্যাঁ মানে 40 বা 35-30 এরকম বয়সের মানুষ। কেন? এই অতিরিক্ত প্রেশার নেওয়ার কারণে। অতিরিক্ত প্রেশার গুলো নেয় কেন? পারিবারিক চাপ থাকে, ওই যে উপযুক্ত গাইডেন্সের অভাব, তথ্যের অভাব, এই কারণে অতিরিক্ত চাপ সবাই নিতে থাকে। এবং অতিরিক্ত যে লোভ, এই লোভ আমাদেরকে সর্বস্বান্ত করে ফেলে। তো যাই হোক, তারপর হচ্ছে 5 নম্বরে যে কারণটি বের করেছিল, লং টাইম গোল না থাকা। লং টাইম গোল না থাকা বলতে কি, জাপানে আমরা যারা আসি তারা বেশিরভাগ মানুষই বলতে থাকি যে জাপানে 5-6 বছর থেকে ইনকাম টিনকাম করে মানে বাংলাদেশ চলে যাবো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার মা মনে করেন যে ফ্যামিলিতে বলছে যে আমরা আগামী সপ্তাহে শুক্রবারে, আজকে হচ্ছে শনিবার, আগামী শুক্রবারে আমরা বিরিয়ানি রান্না করব। সেই খুশিতে বা সেই মানে সেই বিরিয়ানির কথা চিন্তা করে আপনি কি আজকে তো 1 সপ্তাহ পর্যন্ত না খেয়ে মানে হচ্ছে না খেয়ে কি বিরিয়ানি খাবো, অসুবিধা কি, আমার খাওয়ার তরকারি তো নাই, আপনি কি বাঁচবেন এই 1 সপ্তাহ না খেয়ে? যে সেই শুক্রবার দিন বিরিয়ানি আশা করলে তো আপনি সেই 5 বছর পরে বাংলাদেশে চলে যাবেন, সেই আশা করে এখন থেকে আপনি মানে আপনার জীবনটাকে একবারে কোনো গোল নেই, কোনো একটা বল পরামর্শ নেই, কোনো একটা ভালো মানে হচ্ছে নিজের নেই, রুটিন নেই, কিচ্ছু নেই, আপনি এভাবে চালাচ্ছেন, এভাবে কি আপনি থাকতে পারবেন, বাঁচতে পারবেন বলেন? মানুষ হিসেবে আমাদের অবশ্যই কি ইচ্ছা থাকে মানে হচ্ছে রুলস বা গোল বা এগুলি থাকা উচিত। তো এখন আমি মানে হচ্ছে এই কারণগুলি আমি খুঁজে বের করছি, আরো অনেক কারণ রয়েছে, আরো যারা গবেষক বা যারা আমার থেকে আরো ভালো বা সিনিয়র যারা জাপানে থাকেন তারা সবাই আরো ভালো অনেকগুলো কারণ বলবেন। তো এখন আমি এগুলোর থেকে এই যে সফল হওয়ার যে উপায় মানে হচ্ছে এই ব্যাপারগুলি নিয়ে একটু কথা বলবো, আমি কিভাবে হচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ আমি এখনো কোনো কিছু হইতে পারিনি, মানে আমি যে চুক্তিতে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ব্যাপারগুলি আমি আপনাদের শেয়ার করবো। তো 1 নম্বর হচ্ছে নিয়মিত রুটিন বানানো, অর্থাৎ আপনার একটা রুটিন থাকতে হবে। এই যে দেখেন আমার এখানে কিন্তু রুটিন লেখা আছে আমার, হ্যাঁ, যদিও দেখানোর জন্য আপনাদের করি না, আমি অনেক দিন আগে থেকে রুটিন ফলো করি। তো রুটিন বানানো, নিজের একটা রুটিন তৈরি করা যে সকালে আমি কি করব, দুপুরে আমি কি করব, রাতে আমি কি করব, কয় ঘন্টা কাজ করব, এই সপ্তাহে আমার এত টাকা ইনকাম করার প্রয়োজন, বা একটা মাসে একটা রুটিন বানানো। যেমন আমার একটা মাসে আমার হচ্ছে 20 মান টাকা মানে 2 লাখ ইয়েন জাপানিজ, এইটা থেকে আমার লক্ষ্য। এই লক্ষ্য ওভার হয়ে মানে এই লক্ষ্য অনুযায়ী আমি কাজগুলি নেই প্রতি মাসে বা প্রতি সপ্তাহে। এই লক্ষ্যর উপরে আমি যাওয়ার চেষ্টা করি। 2 লাখ টাকা আমার জন্য ইনাফ আলহামদুলিল্লাহ। আমি 1 লাখ টাকা ইউনিভার্সিটির জন্য জমাই, আমি 50-60 হাজার টাকা খাওয়া দাওয়া করি, আমার আরো 30-40 হাজার টাকা আলহামদুলিল্লাহ আমার আরো আয় থেকে যায়। তো আপনাদের এত টাকা কোথায় লাগে আমি তো বুঝি না, এত টাকা আপনারা কোথায় পাঠান? ফ্যামিলিতে দেন আপনারা এত টাকা, না স্টুডেন্ট লাইফে ফ্ল্যাট কিনে ফেলার চিন্তা করেন, না কি করেন? তো কাজেই নিয়মিত যে একটা রুটিন, এটা অবশ্যই বানাবেন রুটিন, মানে আপনার যে চলার পথে যে রুটিন। আর হচ্ছে দ্বিতীয়, ভালো গাইডেন্স দিতে পারে এমন যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখা বা তাদের সাথে কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছে কি, রাসূল সাল্লাল্লাহু তার হাদিসে বলেছে কি, যে যদি তুমি এমন ভালো বন্ধু পাও যে তোমাকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়, যে তোমার উপকার করবে, তোমার কাছে মনে হচ্ছে, তাকে তুমি টাকা দিয়ে হলো তোমার পাশে রাখো। তো আপনাদের টাকা দেওয়ার প্রয়োজন নাই, আপনারা হচ্ছে যারা ভালো কথা বলে বা ভালো পজিশনে আছে তাদের সাথে যোগাযোগ রাখা, যে ভাইয়া এই কাজটা করতেছি কেমন হবে। বিশ্বাস করেন তারা বিরক্ত হয় না। যেমন আমাকে যারাই কল দেয়, আমি আমার জ্ঞান বা মেধাতে যতটুকু প্রয়োজন বা যতটুকু আমি বুঝা ততটুকু তাদেরকে বলি। আমার জানার বাইরে থাকলে, যেমন আমি পড়ি হচ্ছে শোগাকুবু মানে হচ্ছে বিজনেস স্টাডিজ এবং অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়ি, অর্থাৎ মানে হিসাব বিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে সেটা। এখন এটার বাইরে যারা আমাকে কোশ্চেন করবে যে আইটি সেক্টর, এটা নিয়ে তো আমি জানি না, আইটি সেক্টরে যারা আছে ভালো তাদেরকে আপনার কল দিয়ে সে বিষয়ে জানবেন।
হ্যাঁ, তারপরে হচ্ছে ভবিষ্যৎ গোল নির্ধারণ। ভবিষ্যতে একটা গোল নির্ধারণ করতে হবে যে আমি জাপানে আজকে এই পজিশনে আছি, আমি কোন পজিশনে যাব। একটা স্টুডেন্ট চেষ্টা করলে জাপানে ভালো সবকিছুতে যাওয়া যায়, সব সেক্টরই সে হচ্ছে কি আর সফল হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই ভবিষ্যৎ গোল নির্ধারণ করতে হবে। যেমন আমার একটা ভবিষ্যৎ গোল এখন জাপানে সেটা হয়েছে আমি একজন কি সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টিং বা সিএ হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি। আল্লাহ যদি রাখেন আমার কপালে, ইনশাল্লাহ অবশ্যই আমি চেষ্টা করে হতে পারবো। আপনার যদি গোল হয় আপনি একজন আইটি ইঞ্জিনিয়ার হবেন, আপনি এই গোলে অবশ্যই যেতে পারবেন। আপনার যদি একটা গোল হয় যে না আমি একজন ব্যাংকার হব, অবশ্যই গোলে যেতে পারবেন। আপনার যদি একটা গোল হয় যে না আমি একটা কোম্পানির বুচও হব বা কাজও হব, অবশ্যই যেতে পারবেন। আপনি যদি বলে যে রাকুতেনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো, অবশ্যই হতে পারবেন। কেউ আপনাকে বাধা দিতে পারবেন। তো ভবিষ্যৎ গোলটা নির্ধারণ করতে হবে। নাম্বার 4 যে আমি মসজিদের সাথে সম্পর্ক রাখা আর হচ্ছে নামাজ আদায় করা। মসজিদের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে হবে। কাছাকাছি যদি মসজিদ থাকে, সেই মসজিদ থেকে আপনারা কি করবেন, মসজিদে যাবেন, হুজুরদের সাথে কথা বলবেন। একদিনও কি শুনেছেন যে মসজিদ যাওয়ার পরে হুজুর আপনার থেকে 500 টাকা চাইছে যে আমার 500 টাকা দেন, 1000 টাকা দেন আমার খরচের জন্য। মসজিদে যদি বলে যে দান করেন সবাই, আলহামদুলিল্লাহ আপনি পারলে করেন, না পারলে নাই। কেউ কি বলছে যে আপনার টাকা চাইছে? বলেন এই যে বহু জাপানে যে মসজিদগুলো আছে সবগুলোর সাথে তাবলিগ জামাত জড়িত। তাবলিগ মানে হচ্ছে আমি কোনো দলের কথা বলতেছি না, অর্থাৎ কি আপনাদেরকে ইমান বা আমলের কথাগুলি বলে, এগুলির মাধ্যমে আমাদের কিন্তু মানে হচ্ছে ইমান বৃদ্ধি পায়। নামাজ আদায় করতেই হবে, যে কোনো পরিস্থিতি হোক। প্রয়োজনে সারা দিনেরটা একসাথে কাজা করে নিতে হবে বা রাতে এসে পড়তে হবে। আমরা সময়ের অজুহাত দেখাই যে সময়ের কারণে নামাজ পড়তে পারি না, সময় নষ্ট হয়ে যায়। অথচ আমি নামাজ ধরার পরে আমি নামাজ পড়ার মাধ্যমে আমি সময় আরো অনেক বেশি বেঁচে যায়। আমার নামাজটাই আমার সময় সম্পর্কে বাঁচায়। আমি আগে সোশ্যাল মিডিয়াতে যে মানে সময় নষ্ট করতাম, নামাজ পড়ার পর সেই আমার সময় নষ্ট হচ্ছে না। তারপরে হচ্ছে নামাজ আপনার হচ্ছে মানে হচ্ছে যে আপনার যে মানে সময়গুলি আপনি যে খারাপ কাজে যে সময়গুলো নষ্ট করতে, সেটা আপনার নামাজ আপনাকে সেখান থেকে নিয়ে আসবে। তো আমরা সময়ের অজুহাত দেখে নামাজ পড়ি না। আমরা 5 মিনিট 10 মিনিট ফেসবুকে ঢুকলে আমাদের সময়টা কোন দিক দিয়ে চলে যায় আমাদের টের থাকে না। আমরা নামাজে দাঁড়াইলে আমরা নামাজটা কতক্ষণে শেষ করব, 5 মিনিট 2 মিনিট 4 মিনিট আলহামদুলিল্লাহ মানে কিভাবে পড়ে যে শেষ করবো, তুফানের গতিতে পড়ছি নামাজ, সেই চিন্তায় আমরা মগ্ন থাকি। অথচ ফেসবুকে আমরা প্রতিদিন একটা করে পোস্ট দেই, আমরা সাকুরা ফুলের ছবি তুলে পোস্ট দেই, আমরা হচ্ছে কোন রেস্টুরেন্টে গিয়েছি সেই রেস্টুরেন্টে খাওয়ার ছবি তুলে পোস্ট দেই, আমরা সেই পোস্টে আবার কয়টা লাইক পড়লো সেগুলি সব দেখার আমাদের সময় আছে, আমাদের নামাজ পড়ার সময় নেই। তো আমরা আর কি বলবো, মানে আমরা কতটা অধপতনে চলে যাচ্ছি। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করা। সোশ্যাল মিডিয়া একেবারেই দেখিরু দাকে মানে যতটা সম্ভব আপনি একদমই কম ব্যবহার করবেন সোশ্যাল মিডিয়া। অর্থাৎ সোশ্যাল মিডিয়া আমাদের যে পরিমাণ সময় নষ্ট করে, এই পরিমাণ সময় আমাদের কেউ নষ্ট করে, এটা খুবই অভিশাপ। মানে আমরা কি পরিমাণ আমাদের ক্ষতি করতেছে যা বলার বাহিরে। আমরা মানে ঘুম থেকে উঠি মোবাইলটা কোথায়, মানে আমরা একদম টিপতে থাকি, খুঁজতে থাকি। আলহামদুলিল্লাহ আমি এখন ফেসবুক, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, মেসেঞ্জার আছে, মানে হচ্ছে প্রয়োজনীয় যে আত্মীয় তার সাথে কথা বলতে। ইউটিউব আমি খুব বেশি চালাই না, এখন ভিডিও করার জন্য নিয়েছি। তো এগুলি থেকে বেঁচে থাকবেন, দেখবেন যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খুব ভালোভাবে আপনার জীবনটাকে লিড করেছে। আপনি একজন ভালো বা হচ্ছে একজন ভালো পজিশন, একজন জব হোল্ডার হতে পারবেন। জাপানিজ ল্যাঙ্গুয়েজ অবশ্যই কন্টিনিউ রাখতে হবে যারা জাপানে থাকেন বা যারা অন্য দেশে থাকেন। জাপানিজের পাশাপাশি ইংলিশটাও অবশ্যই কন্টিনিউ রাখতে হবে। এমন অবস্থা আমাদের খারাপ, মানে আমরা 5-7 বছর জাপানে থাকি, আমি অনেকেরই চিনি তারা হচ্ছে N2 যে সার্টিফিকেটটা আছে সেটাও নাই, N2 পাশের। মানে হচ্ছে আমরা আন্তাজি দিয়ে পাস করার চেষ্টা করি। কেন ভাই আন্তাজি দিব কেন? আমরা পড়াশোনা করবো ইনশাআল্লাহ তাআলা, যতই ব্যস্ত থাকুক, যেখানেই থাকুক, ট্রেনে থাকুক, আমরা সেখানে চাইলে কাঞ্জিগুলি দেখতে পারি। আমরা একটু পড়াশোনা করে তারপরে আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা পরীক্ষার হলে যাই। আমরা একেবারে আন্তাজি দিয়ে পাস করার চেষ্টা করি, এটা কখনোই সম্ভব হবে না। যতই চেষ্টা করবেন এটা হবে না। এটা নিয়ে আরেকদিন আমি ভিডিও করবো। তো আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত রাখছি। আপনারা যারা জাপানে থাকেন যে ভাইরা, তারা প্রধানত কাজ একটু কমিয়ে দিয়ে আপনার ভবিষ্যৎ গোল নির্ধারণ করেন প্লিজ, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এবং হচ্ছে পড়াশোনাতে একটু মনোযোগী হন। হ্যাঁ, আর হচ্ছে মানে হচ্ছে এই যে অতিরিক্ত যে লোভ বা পারিবারিক চাপ, এগুলোকে একটু কন্ট্রোল করে অবশ্যই নিজেকে নিয়ে একটু ভাবেন। আর হচ্ছে নামাজটা আদায় করেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনি এমন পজিশনে চলে যাবেন, এমন জায়গায় চলে যাবেন যেটা মানুষ কল্পনাও করতে পারে না। তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেল, তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত রাখছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুবই শীঘ্রই ইনশাআল্লাহ তাআলা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।